দেখো, আজকে আমরা তাপগতিবিদ্যাতে থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে কার্য এবং তাপ নিয়ে আলোচনা করব। ওয়ার্ক ডান অ্যান্ড হিট। প্রথমে আমরা আসছি তাপের চিহ্ন। সাইন অফ হিট। মাথায় রাখবে, এখানে আমাদের তাপ বলতে দু রকমের হয়। একটা হচ্ছে তাপের শোষণ, অ্যাবজর্পশন অফ হিট, আর একটা হচ্ছে তাপের বর্জন বা রেডিয়েশন অফ হিট। তো ধরে নাও এটা একটা সিস্টেম, বাইরে থেকে কিছু পরিমাণ তাপ এটা অ্যাবজর্ব করছে। তো যদি বাইরে থেকে তাপ শোষণ করে তাহলে হিটকে আমরা ডিনোট করব কিউ দিয়ে। তখন এই কিউটাকে আমরা পজিটিভ ভ্যালু বা গ্রেটার দেন 0 দিয়ে প্রকাশ করব। তাহলে মাথায় রাখবে, কোনো সিস্টেম তাপ গ্রহণ করলে তাপ গ্রহণ করলে তাকে ধনাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। When a system absorbs heat, it is denoted by positive sign. ধরে নাও এই সিস্টেমটা 10 ক্যালোরি তাপ শোষণ করলো, তাহলে আমরা চিহ্ন দিয়ে যদি প্রকাশ করি তাহলে বলবো কিউ ইজ ইকুয়াল টু প্লাস 10 ক্যালোরি। আবার দেখো, আরেকটা হতে পারে যে কোনো একটা সিস্টেম তাপ বর্জন করছে। ধরো এই সিস্টেম কিছু পরিমাণ তাপ ছেড়ে দিল, হিট রিলিজ করছে। যদি হিট রিলিজ করে তাহলে হিটকে আমরা কিউ দিয়ে ডিনোট করি, তখন কিউ এর ভ্যালুটা হয়ে যায় নেগেটিভ, অর্থাৎ লেস দ্যান 0। তাহলে মাথায় রাখবে, কোন সিস্টেম তাপ বর্জন করলে তাকে ঋণাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। When a system releases heat, it is indicated by negative sign. ধরো এই সিস্টেমটা 10 ক্যালোরি তাপ ছেড়ে দিল, তাহলে কিউ সমান আমরা বলবো -10 ক্যালোরি। তাহলে এটাই হচ্ছে আমাদের তাপের চিহ্নের তাৎপর্য। এবার দেখো কার্যের চিহ্ন। সাইন অফ ওয়ার্ক ডান। তা কার্যকে আমরা দুভাগে ভাগ করি। এক হচ্ছে সিস্টেমের ওপর কার্য, ওয়ার্ক ডান অন দা সিস্টেম। ওয়ার্ক ডান অন দা সিস্টেম। তো ওয়ার্ক ডান অন দা সিস্টেম কখন বলবো? ধরো এখানে একটা গ্যাস জারে কিছু গ্যাস রাখা আছে। এবার তুমি কি করলে? বাইরে থেকে প্রেসার বাড়িয়ে দিলে, চাপ বাড়িয়ে দিলে, যার ফলে গ্যাসের আয়তন সংকুচিত হয়ে গেল। তাহলে মাথায় রাখবে, যদি এরকম ভাবে আয়তন কমে যায়
গ্যাসের আয়তন যদি সংকুচিত হয়, চাপ যদি বাড়ে, তাহলে সেই প্রক্রিয়াকে বলা হয় সিস্টেমের ওপর কার্য। তাহলে when volume of the system decreases or pressure of the system increases, then that type of work done is called work done on the system. আর ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম যদি হয়, সিস্টেমের ওপরে যদি কার্য হয়, তার কার্যকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করব। সেই ডাব্লিউটাকে তাহলে পজিটিভ ভ্যালু ধরা হয়, ডাব্লিউ গ্রেটার দেন 0। ধরো এখানে তুমি 10 জুল কার্য পেলে, তাহলে ডাব্লিউ সমান বলবে প্লাস 10 জুল। আর একটা হয় কি, সিস্টেমের দ্বারা কার্য, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, এটা তাহলে তার অপোজিট হবে যদি ভলিউমের এক্সপানশন হয়। ধরো এখানে গ্যাস রাখা আছে, এবার আয়তনের প্রসারণ ঘটলো, তাহলে যদি আয়তনের প্রসারণ ঘটে তখন সেটাকে বলবো ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। আর এই জাতীয় কার্যকে আমরা ঋণাত্মক চিহ্ন দিয়ে প্রকাশ করি। ধরো এখানে তুমি 10 জুল কার্য পেলে, তাহলে ডাব্লিউ সমান বলবো মাইনাস 10 জুল। সেটা বুঝতে পারলে? তাহলে তাপ এবং কার্যের যে চিহ্ন, সেটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ বিভিন্ন ক্ষেত্রে চিহ্ন মান লেখা থাকে, তাহলে সেটা বুঝতে হবে যে সেটা সিস্টেমের ওপর কার্য না সিস্টেমের দ্বারা কার্য, বা কোনো একটা সিস্টেম তাপ গ্রহণ করছে না বর্জন করছে, এই জায়গাগুলো মনে রাখার জন্য। তাছাড়া এমনি কার্য বা তাপের তো প্লাস বা মাইনাসের কোনো তাৎপর্য নাই, ওটা কেবলমাত্র তোমার অভিমুখ বোঝানোর জন্য, ডাইরেকশন বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে। তাছাড়া এমনি আমরা সবসময় কার্য বা তাপের নিউমেরিক্যাল যে ভ্যালু, সেই ভ্যালুটা নিয়েই কাজ করি। এবার দেখো, আমরা পরাবর্ত প্রক্রিয়ায় কার্যের সমীকরণ কি হবে সেটা একটু দেখি। ম্যাথমেটিক্যাল ফর্ম অফ রিভার্সিবল ওয়ার্ক ডান। তো এখানে মাথায় রাখবে, কার্য মানেই হচ্ছে ওয়ার্ক ডান। এই থার্মোডাইনামিক্সে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে চাপ আয়তনিক কার্য, মানে চাপ ইনটু আয়তনের পরিবর্তন, প্রেসার ইনটু চেঞ্জ অফ ভলিউম। এটাকে আমরা থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে কার্যের রাশিমালা হিসেবে ব্যবহার করব। কার্য বিভিন্ন রকমের হয়, তোমরা দেখবে ফিজিক্সে পড়েছো যে বল ইনটু সরণ, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তা সেরকমই এখানে আমাদের ওয়ার্ক ডানের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে প্রেসার ইনটু চেঞ্জ অফ ভলিউম। তো এখন দেখো পরবর্তী প্রক্রিয়ায় কি ঘটে। তোমরা জানো যে একটা রিভার্সিবল প্রসেস, ধরে নাও এখানে V1 ভলিউমের গ্যাস রাখা আছে, একটা এক্সটার্নাল প্রেসার আছে, বহিস্থ চাপ। এবার তুমি চাপ আস্তে 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 বাড়াচ্ছ। ধরে নাও এখানে P চাপ ছিল, এবার আস্তে আস্তে চাপটা বাড়াচ্ছ, আর গ্যাসটা কি হচ্ছে, সংকুচিত হচ্ছে। সংকুচিত হতে হতে ধরো পিস্টনটা এরকম জায়গায় নেমে আসলো। তাহলে গ্যাসের ভলিউমটা V1 থেকে পরিবর্তিত হয়ে
V2 হলো। কিন্তু এটা যেহেতু রিভার্সিবল প্রসেস, তাহলে কি হবে, এই প্রক্রিয়াটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপের মাধ্যমে ঘটাতে হবে, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপের মাধ্যমে, যাতে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বা তাপগতীয় সাম্যাবস্থা সেগুলো যেন অক্ষুণ্ণ থাকে। তাহলে আমি যদি এখন এই প্রত্যেকটা ধাপে সামান্য সামান্য করে চাপ বাড়াই, তাহলে কি হবে, সামান্য সামান্য করে চাপ বাড়ানোর সঙ্গে সঙ্গে আয়তনের হ্রাস ঘটছে এবং প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে আমরা কার্য পাচ্ছি, চাপ আয়তনিক কার্য। এভাবে যদি আমরা সমগ্র ধাপগুলোর কার্যকে যোগ করে নিই, তাহলেই পেয়ে যাব পরাবর্ত প্রক্রিয়ায় কার্যের সমীকরণ। তাই দেখো কিভাবে আসছি। ধরি গ্যাসের চাপ T এবং প্রাথমিক আয়তন V1 ও চাপ বৃদ্ধি V1, স্টপ দিতে না, সামান্য পরিমাণ চাপ dP বৃদ্ধি করায় প্রতিটি ধাপে আয়তনের সামান্য পরিবর্তন হয় বা হ্রাস হয়, যা dV। এখন প্রতিটি ধাপে dW পরিমাণ কার্য সম্পন্ন হয়। তাহলে কি বলছি, let the pressure is P, initial volume is V1 and we increase the pressure by dP amount in each simple step, and by this way dV amount of volume is decreases in successive steps, and dW is the work done in each step. তাহলে কি বলছি দেখো, যে আমি V1 আয়তনের গ্যাস রাখা ছিল P চাপে, তার উপরে আমি dP পরিমাণ চাপ বাড়াচ্ছি। dP কথাটা কেন নিয়ে আসছি, dP মানে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন থেকে dP আসছি, খুব ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনকে আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে প্রকাশ করি, তার জন্য dP করে চাপ বাড়াচ্ছি আর dV করে আয়তন কমছে। তাহলে গ্যাসের ওপর চাপ হচ্ছে P প্লাস dP, অতএব কার্য, প্রত্যেকটা ধাপের কার্য dW সমান আমরা কি বলবো, P প্লাস dP ইন্টু dV, চাপ ইন্টু আয়তনের পরিবর্তন, P প্লাস dP ইন্টু dV। তাহলে এরকম ভাবে যদি আমার অসংখ্য ধাপ হয়, তাহলে প্রত্যেকটা ধাপের যদি আমি কার্য গণনা করি, যোগ করি, তাহলে যোগ করতে গেলে কি করতে হবে, তোমরা জানো অঙ্কের নিয়ম হচ্ছে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ধাপগুলোর যদি যোগ করতে হয় তাহলে ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে আমরা নেব কি, ইন্টিগ্রেশন dW সমান ইন্টিগ্রেশন P প্লাস dP ইন্টু dV, বা লেখা যায় ইন্টিগ্রেশন PdV প্লাস ইন্টিগ্রেশন dP dV, ইন্টিগ্রেশন dP dV। তাহলে দেখো dP হচ্ছে একটা ক্ষুদ্র চাপ, স্মল প্রেসার, আর dV হচ্ছে একটা ক্ষুদ্র আয়তনের পরিবর্তন, স্মল ভলিউম। তাহলে দুটোই যদি খুব ছোট ছোট সংখ্যা হয়, তাহলে তাদের গুণফল কি হয়, আরো ক্ষুদ্র হয়ে যায়, তার জন্য আমরা ওটাকে নেগলেক্ট করে দিলাম। তাহলে আমরা শুধু লিখছি ইন্টিগ্রেশন PdV। এবার দেখো, এখানে যদি আদর্শ গ্যাস রাখা থাকে, যদি n মোল আদর্শ গ্যাস থাকে, তাহলে আমরা লিখব কি, PV ইকুয়াল টু nRT,
বা ভি ইকুয়াল টু এনআরটি বাই পি। তাহলে ইন্টিগ্রেশন ডিডাব্লিউ সমান আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন, আচ্ছা পিটা বের করো, ভি নয় পিটা বের করো, তাহলে এন আর টি বাই ভি ইন্টু ডিভি। এবার তোমরা দেখবে ইন্টিগ্রেশন একটা ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স, আর ইন্টিগ্রেশন 1/x ডিএক্স এর উত্তর হচ্ছে ln x। এই দুটো হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা। অঙ্কের বিষয়, অঙ্কের মাস্টারমশাইরা তোমাদের আরো সাহায্য করবে। তাহলে ইন্টিগ্রেশন ডিডাব্লিউ মানে হচ্ছে কি ডাব্লিউ, এন আর টি এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, কারণ এগুলো সব আইসোথার্মাল প্রসেস। তাহলে আইসোথার্মাল প্রসেস হলে টি কনস্ট্যান্ট হয়ে যাবে, আর আর তো কনস্ট্যান্ট, এনও একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট হয়, তাহলে কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন করা যায় না, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলো। ইন্টিগ্রেশন 1/v ডিভি, তাহলে ডাব্লিউ এইটাকে আমরা পরাবর্ত প্রক্রিয়া বলছি, তো তাহলে একটা সাফিক্স দিয়ে দিলাম রিভার্সিবল আরইভি। এন আর টি, তাহলে 1/v ডিভি এর উত্তর হচ্ছে ln v। এবার দেখো ভলিউমটা v1 থেকে চেঞ্জ করে v2 হয়েছে, তাহলে চেঞ্জ যদি থাকে তাহলে ইন্টিগ্রেশনের একটা লিমিট দিতে হবে। v1 থেকে v2 পর্যন্ত পরিবর্তন হয়েছে, তাহলে ইন্টিগ্রেশনের একটা লিমিট দিলাম, সেই লিমিটটাকে আমরা এখানে এইভাবে লিখব v1 v2। তাহলে দেখো w রিভার্সেবল সমান আমরা লিখব nRT ln v2 মাইনাস ln v1। ইন্টিগ্রেশনে এরকম আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হয়, অঙ্কের নিয়ম। তাহলে আমরা লিখব w রিভার্সেবল সমান nRT ln v2 বাই v1। তাহলে এটা হচ্ছে পরাবর্ত প্রক্রিয়ায় কার্যের রাশিমালা। এবার দেখো ln থেকে যদি আমরা লগ নিতে চাই, ln হচ্ছে ই বেসে আর লগ হচ্ছে 10 বেসে, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি w রিভার্সেবল সমান 2.303 ইন্টু nRT লগ v2 বাই v1। এই পরিবর্তনগুলো তোমাদের অঙ্কের মাস্টারমশাইরা সাহায্য করবে, তোমরা একটু ওখানে জিজ্ঞাসা করে নেবে। তাহলে ln থেকে লগ হতে গেলে একটা 2.303 দিয়ে গুণ করলে। আবার দেখো এখানে যদি আদর্শ গ্যাস থাকে তাহলে আমরা জানি কি p1 v1 সমান p2 v2 লেখা যায়, তাহলে v2 বাই v1 সমান আমরা লিখতে পারি কি p1 বাই p2। তাহলে w রিভার্সেবল সমান আমরা লিখব 2.303 nRT log p1 বাই p2। তাহলে এইভাবে কিন্তু আমরা পরাবর্ত প্রক্রিয়ায় কার্যের একটা রাশিমালা বের করতে পারছি। খুব ভাইটাল ইকুয়েশনগুলো তোমরা মনে রাখবে। আপাতত ইকুয়েশন প্রমাণ আসে না, তোমরা ইকুয়েশনটা সরাসরি মনে রাখো, তাও প্র্যাকটিস করে রাখবে। আচ্ছা নেক্সট দেখো, আমরা এবার ক্যালকুলেশন করব ইরিভার্সিবল প্রসেস বা অপরাবর্ত প্রক্রিয়ায় কার্যের একটা সমীকরণ। তাহলে ওয়ার্ক ডান বাই ইরিভার্সিবল প্রসেস, তাহলে অপরাবর্ত প্রক্রিয়ায় কার্যের সমীকরণ। তাহলে কিভাবে হবে, ধরো এখানে P1 প্রেসারে V1 ভলিউম রাখা আছে গ্যাসটার, যেহেতু অপরাবর্ত প্রক্রিয়া তাহলে একক ধাপে তুমি চেঞ্জ করতে পারো, হঠাৎ করে চাপটাকে বাড়িয়ে দিয়ে P2 করে দিলে আর ভলিউম চেঞ্জ হয়ে গিয়ে V2 হয়ে গেল।
তাহলে এখন যদি আমরা অপরাবর্ত প্রক্রিয়ায় কার্য বলি, তাহলে সেটাকে আমরা বলবো কি ফাইনাল প্রেসার P2 ইনটু চেঞ্জ অফ ভলিউম, আয়তনের পরিবর্তন। তাহলে আয়তন ফাইনাল হচ্ছে V2, ইনিশিয়ালি ছিল V1। তাহলে P2 ইনটু V2 মাইনাস V1, এটাকে আমরা বলছি WE রিভার্সেবল। খুবই সহজ, একেবারে সহজ ইকুয়েশন, P2 ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1। তাহলে এবার এই V2 মাইনাস V1টা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, সেটা ভলিউমের উপরে নির্ভর করছে। যদি ভলিউম ইনিশিয়ালি বেশি থাকে, ফাইনালি কম হয়, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। আর যদি ইনিশিয়ালি কম থাকে, ফাইনালি বেশি হয়, তাহলে এটা পজিটিভ ভ্যালু আসবে। তাহলে নেগেটিভ পজিটিভের সঙ্গে ওয়ার্ক ডানের কোনো সম্পর্ক নাই, ওটা জাস্ট ডাইরেকশন বোঝানোর জন্য। নেক্সট দেখো, এবার এইখানে গ্যাসটা যদি আদর্শ গ্যাস হয়, তখন এই ইকুয়েশনটাকে একটু আমরা চেঞ্জ করে নিতে পারি। n মোল আদর্শ গ্যাস থাকলে আমরা কি লিখতে পারি? P1 V1 সমান nRT, বা এখান থেকে লেখা যায় V1 সমান nRT বাই P1, অথবা P2 V2 সমান nRT, তাহলে V2 সমান হচ্ছে nRT বাই P2। তাহলে V1 V2 এর ভ্যালু এবারে এই ইকুয়েশনে বসিয়ে দাও। তাহলে W ইরিভার্সিবল সমান আসছে P2 ইনটু nRT বাই P2 মাইনাস nRT বাই P1। তাহলে W ইরিভার্সিবল, nRT টা কমন নিয়ে নাও, তাহলে P2 বাই P2 মাইনাস P2 বাই P1। তাহলে nRT ইনটু 1 মাইনাস P2 বাই P1, এটা হচ্ছে অপরাবর্ত প্রক্রিয়ায় কার্যের সমীকরণ। তাহলে আমরা দুখানা ইকুয়েশন পেলাম, একবার হচ্ছে পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আর একবার অপরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে। এবার আমরা এখান থেকে কিছু অঙ্ক করে নিই, তাহলে ফর্মুলাগুলো কীভাবে ব্যবহার হয় তোমরা বুঝতে পেরে যাবে। যেমন ধরো একটা আমরা অঙ্ক লিখছি যে 2 মোল আদর্শ গ্যাসের আয়তন ও উষ্ণতা যথাক্রমে 10 লিটার ও 27 ডিগ্রি সেলসিয়াস সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় গ্যাসটিকে সম্প্রসারিত করা হয়। হলো গ্যাসের আয়তন হয় 25 লিটার। সর্বাধিক কার্যের পরিমাণ নির্ণয় করা। দেখো, যদি এরকম বলা থাকে কোনো অঙ্কে যে পরাবর্ত প্রক্রিয়া অথবা সর্বাধিক কার্য, এখানে তো দুটোই দিয়েছে, দুটোর মধ্যে যদি একটাও থাকে তাহলেই পরাবর্ত প্রক্রিয়া করবে, কারণ সর্বাধিক কার্য আমরা পরাবর্ততেই পাই, আর পরাবর্ত বলে দিলে তো পরাবর্তই হবে। তাহলে তোমার রিভার্সিবল প্রসেসের যে ফর্মুলা সেটা দিয়ে করবে। আর যদি কিছু বলা না থাকে, শুধু কার্য বলা থাকে, তাহলে তখন আমরা অপরাবর্ত প্রক্রিয়ার সাহায্য নেব। তো যাই হোক, অঙ্কগুলো খুবই সহজ, ফর্মুলাটা পুট করলেই হয়ে যাবে।
দেখো 2.303, গ্যাসের মোল সংখ্যা দেখো বলে দিয়েছে 2 মোল। আর এর ভ্যালু তুমি জুল এককে বসাবে, নাহলে ক্যালোরি এককে, নাহলে আর্গ এককে, কিন্তু লিটার অ্যাটমসফিয়ারে বসাবে না, কারণ ওটা তোমার কার্যের একক ওখানে থাকে না। টি 27°C মানে হচ্ছে 300 কেলভিন। লগ V2 মানে অন্তিম আয়তন, দেখো 25 লিটার হয়েছে, প্রাথমিক আয়তন কত ছিল 10 লিটার, তাহলে 25/10। তাহলে এবার আমরা হিসাব করে নেব, তাহলেই অঙ্কের মান চলে আসবে। খুবই সহজ অঙ্ক, এগুলো জটিল কিছু নাই, শুধু ফর্মুলা ধরে ধরে বসালেই হয়। তাহলে মান আসছে 4571.64 জুল। যেহেতু আমরা 8.34 এককে বসেছি, তার জন্য জুল এককে আসবে। দেখো আমরা আর একটা অঙ্ক লিখেছি যে 2 বায়ুমণ্ডলীয় চাপে একটি আদর্শ গ্যাসের আয়তন 10 লিটার থেকে 20 লিটারে প্রসারিত করা হলো, কি পরিমাণ কার্য সম্পন্ন হবে। তাহলে এখানে কোনো পরাবর্ত কথা উল্লেখ করা নাই, তাহলে বুঝবো কি যে আমরা অপরাবর্ত প্রক্রিয়ায় যাব। তাহলে অপরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ফর্মুলা জানো, P2 × V2 - V1। তাহলে P2টা হচ্ছে দেখো অন্তিম চাপ 2 বায়ুমণ্ডলীয় চাপ, V2 মানে হচ্ছে অন্তিম আয়তন, সেটা হচ্ছে 20, আর প্রাথমিক আয়তন ছিল 10। তাহলে হয়ে গেল 2 × 10 20। এখানে এককটা কি আসবে, এখানে একক আসবে লিটার অ্যাটমসফিয়ার, লিটার এটিএম। আর মাথায় রাখবে 1 লিটার অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 101.3 জুল। তাহলে এটাকে 20 × 101.3 করে দাও, তাহলে জুল এককে কার্যটা গণনা হয়ে যাবে। তাহলে 20 × 101.3 2026 জুল। দেখো আমরা আরেকটা অঙ্ক লিখেছি যে 27°C উষ্ণতায় 4 গ্রাম হিলিয়াম গ্যাসকে সমুষ্ণ পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে সম্প্রসারিত করা হচ্ছে, আর গ্যাসের চাপ 10 atm থেকে 1 atm এ হ্রাস পাচ্ছে। এক্ষেত্রে সম্পাদিত কার্য ক্যালোরি এককে গণনা করো। তাহলে কি বলছে, 27°C টেম্পারেচার 4 গ্রাম অফ হিলিয়াম গ্যাস compressed from 10 atmosphere pressure to 1 atm pressure. What is the work done in reversible process? Calculated in calorie unit. And helium gas behaves like a ideal gas. তাহলে পরাবর্ত তো বলেই দিয়েছে, তাহলে W reversible সমান আমরা লিখব কি 2.303 nRT log P1/P2। কারণ কি আমরা V2/V1 করছিলাম, এখানে তো আয়তন বলা নাই, চাপ বলা আছে, তাহলে P1/P2। এবার দেখো নাম্বার অফ মোলসটা বলা নাই, তার পরিবর্তে হিলিয়াম গ্যাসের ভর দেওয়া আছে। তা মাথায় রাখবে নাম্বার অফ মোল ক্যালকুলেট করার জন্য আমরা কি করব, গ্রামে প্রকাশিত ভরকে তার আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করতে হয়। তাই হিলিয়াম তো এক পরমাণু অণু, মনো অ্যাটমিক মলিকিউল, আর হিলিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 4। তাহলে আমরা 4 গ্রামকে যদি 4 দিয়ে ভাগ করি 4/4, তাহলে এটাই হচ্ছে নাম্বার অফ মোল। তাহলে 2.303 × 1 × 1.987 ক্যালোরি ইউনিটে বলেছে, তাহলে আর এর ভ্যালুটা 1.987 বা 2 বসাতে পারো। আর টেম্পারেচার দেখো বলা আছে 27 মানে 300 কেলভিন। লগ P1 মানে ইনিশিয়াল প্রেসার 10 atm,
P2 মানে ফাইনাল প্রেশার 1 atm, সবসময় 1 টার্ম মানেই হচ্ছে ইনিশিয়াল আর 2 টার্ম যেটা থাকবে সেটা হচ্ছে ফাইনাল। তাহলে log 10/1, তাহলে একটু আমরা গুণ করে নিই, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো 2.303 ইন্টু 1.987 ইন্টু 300 ইন্টু log 10, তাহলে আসছে 1372, 1372.81, তাহলে এত ক্যালোরি। তাহলে এইভাবে দেখো আমরা অঙ্কগুলো কিন্তু সহজেই হিসাব করতে পারছি। দেখো এখানে একটা অঙ্ক লিখেছি, বলছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 3 মোল আদর্শ গ্যাসের চাপ 10 atm, গ্যাসটিকে 1 atm বাহ্যিক চাপের বিরুদ্ধে সম্প্রসারিত করলে গ্যাসের দ্বারা সম্পাদিত কার্যের পরিমাণ কত? At 27 degree Celsius 3 mole of an ideal gas which is 10 atmosphere pressure. When pressure is 1 atm, then what is the work done by this process? তাহলে এখানে কোথাও কিন্তু রিভার্সেবল এই কথাটাও নাই বা ম্যাক্সিমাম ওয়ার্ক ডান সর্বোচ্চ কার্য কথাটাও নাই। তাহলে আমরা কি করব? অপরবর্ত প্রক্রিয়ায় করব। তাহলে W ইরিভার্সেবল সমান, আমরা একটা দেখো এরকম ফর্মুলা পড়েছিলাম, nRT ইন্টু 1 মাইনাস P2/P1, এই ফর্মুলা দিয়ে যাব। তাহলে N বলা আছে দেখো 3 মোল, R 8.314, টেম্পারেচার 27 ডিগ্রি মানে 300, 1 মাইনাস P2 মানে হচ্ছে ফাইনাল প্রেসার 1, ইনিশিয়াল প্রেসার 10, তাহলে হয়ে গেল 3 ইন্টু 8.314 ইন্টু 300 ইন্টু 0.9, 9-10 বা 0.9, 3 ইন্টু 8.314 ইন্টু 300 ইন্টু 0.9, তাহলে আসছে 6734, 6734.34, তাহলে এখানে আমরা জুল ইউনিটে বসেছি। আর একটা বিষয় বলে দিই, থিওরির বিষয়, যদি কোথাও বলে গ্যাসের মুক্ত সম্প্রসারণ, এই কথা যদি কোথাও থাকে, মুক্ত সম্প্রসারণ বা ইংরেজিতে বলা হয় ফ্রি এক্সপানশন, তাহলে ফ্রি এক্সপানশন মানে ধরো এখানে গ্যাস আমার রাখা আছে গ্যাস জারে একটা চাপে, হঠাৎ করে আমি গ্যাস চাপটাকে এমন জায়গায় নিয়ে গেলাম যেখানে প্রেসার হচ্ছে 0, এক্সটার্নাল প্রেসার 0, তাহলে কি হবে? এই ঢাকনাটা খুলে দিলে সব গ্যাস ফাঁকায় বেরিয়ে যাবে। তাহলে এক্সটার্নাল প্রেসার যেহেতু 0 হয়ে যায় মুক্ত সম্প্রসারণের ক্ষেত্রে, ফ্রি এক্সপানশনের ক্ষেত্রে, ফ্রি এক্সপানশন তার ক্ষেত্রে যদি এক্সটার্নাল প্রেসার 0, তাহলে ওয়ার্ক ডান মানে কি পাচ্ছি? P2 ইন্টু V2 মাইনাস V1, তাহলে এটা যদি 0 হয় তাহলে ভলিউম চেঞ্জ যতই আসুক না কেন ওয়ার্ক ডান 0 হবে। তাহলে মাথায় রাখবে ফ্রি এক্সপানশনের ক্ষেত্রে ওয়ার্ক ডান সবসময় 0 হয়।